প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই। আজকে হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার পতন। হরপ্পা সভ্যতার পতন কিভাবে হয়েছিল, এটা যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তেমন হরপ্পা সভ্যতার যে বৈশিষ্ট্য, বিশেষ করে নাগরিক বৈশিষ্ট্য, সেটাও প্রশ্ন হিসেবে বেশ গুরুত্বপূর্ণ। এ দুটোকে তো সর্বপ্রথম গুরুত্ব দিতে হয় হরপ্পা সভ্যতা সম্পর্কে আলোচনা করতে গেলে। এখন হরপ্পা সভ্যতা একটা বিস্ময় মানে এর সৃষ্টি কিভাবে হয়েছিল সেটাও যেমন একটা বিস্ময়, তেমন এর পতন কিভাবে হয়েছিল সেটাও একটা বিস্ময়। সব থেকে বড় কথা যে ধরো কয়েক হাজার বছর ধরে একটা সভ্যতা টিকে আছে, তারপরে সেই সভ্যতাটার বিলোপ ঘটলো এবং তার কোনো উত্তরসূরি নেই। তাহলে কি এমন হলো, কি কি কারণের পতনটা ঘটলো? সাহিত্যিক উপাদান দিয়ে তো পাওয়া যাবে না, তার কারণ সাহিত্যিক উপাদান আমরা লিপি সেগুলো তো পড়তে পারিনি এখনো। এখন যে প্রত্নতাত্ত্বিক যে দিকগুলো আমরা পেয়েছি, একমাত্র প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে আমরা তার কিছুটা সন্ধান পাওয়ার চেষ্টা করতে পারি। বিশেষ করে হরপ্পা সভ্যতার প্রভাব পরবর্তীকালে কিরকম ভাবে পড়েছিল, সেটা কিন্তু ঐতিহাসিকদের অনেক বেশি প্রভাবিত করেছে। যাই হোক, মূলত দেখো দুটো দিক গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে কি না প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হচ্ছে হরপ্পা সভ্যতার অন্তর্নিহিত দুর্বলতা। আর্যদের আক্রমণের ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল এরকম কোনো দাবি করা হয় না, এরকম দাবি সেরকম নেই, সেই দাবিটা নিয়ে খুব বেশি মাথা কেউ ঘামায় না। কিন্তু হরপ্পা সভ্যতার পরে যে আর্যদের অভিপ্রায়ন ঘটেছিল ভারতবর্ষের অন্তত এই ভৌগোলিক অঞ্চলে, সে দাবি অত্যন্ত জোরালো। এখন একটা ব্যাপার তো দেখতে পাচ্ছি যে এই সভ্যতাটা তো সিন্ধু নদের পাশে গড়ে উঠেছে, অতএব নদীর পাশে যেটা হয় কি, সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে বন্যা। আর সিন্ধু নদের যে বন্যা, এটা মানে একদিকে এই সভ্যতার বিকাশে সাহায্য করেছিল, তার কারণ এই বন্যার ফলে জমির উর্বরতা বাড়তো, ফসল বেশি উৎপন্ন হতো। কিন্তু আবার একই সঙ্গে একটা অস্বাভাবিক বন্যা যখন হতো, তখন এই শহরের ক্ষতিও করতো প্রচুর। মানে খনন কার্যের ফলে দেখা গেছে যে প্রতি বছর যে বন্যা হতো তার মধ্যে অন্তত 3বার দেখা গেছে যেবারে এত বেশি বন্যা হয়েছিল যে তার হাত থেকে শহরকে বাঁচানো যায়নি। এবং এই কারণে যে বাড়িগুলো তৈরি হতো অনেকাংশেই কাঁচা ইটের বদলে পাকা ইট দিয়ে তৈরি হয়েছিল। এবং যাতে নগর দুর্গ, যেখানে হরপ্পা সভ্যতার উঁচু শ্রেণীর লোকেরা বাস করত, সেই নগর দুর্গকে যাতে বাঁচানো যায় তার জন্য চওড়া বাঁধও দেওয়া হয়েছিল, এবং সেই বাঁধটা প্রায় 45 ফুট চওড়া বাঁধ ছিল। এবং নগর দুর্গটাও তৈরি হতো উঁচু জায়গায়, অর্থাৎ উঁচু জায়গায় যে তৈরি হতো তার একটা কারণ এমন হতে পারে যাতে বন্যায় তাতে ক্ষতি কম হয়। এবং কিছু কিছু জায়গায় যেটা পাওয়া যায় কি না, পলি মাটি পাওয়া যায়, যে পলি মাটিগুলো জমাট বেঁধে রয়েছে, দেখবে বন্যার পরে কি হয়, কোনো কোনো জায়গায় পলি মাটি ঢুকে যায়। তো সেই পলি মাটি বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, যা থেকে বোঝা যাচ্ছে, যেমন লোথালের কাছে কুলহ বলে একটা জায়গায় এরকম পাওয়া গেছে। এবং এস.আর. রাও, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, তিনি সরাসরি রংপুর, দোলপাড়া, লোথাল, এইসব জায়গাগুলো ধ্বংস হয়েছে বন্যার কারণে দাবি করেছেন। এখন এই যে বড় বড় বন্যাগুলো কি হয়, জেনারেল ভাবে কোনো একটা বড় ভূপৃষ্ঠের উপরে কোনো যদি ভয়াবহ কোনো পরিবর্তন ঘটে, কোনো পাত সরে যায়, সুনামি টাইপের যদি কোনো বন্যা হয়, তখন কি হয়, একটা ভয়ঙ্কর বন্যা হতে পারে এবং তার ফলে শহর পরিত্যক্ত হয়ে যেতে পারে। আমাদের যেমন দাবি করা হচ্ছে, আমি কিছুদিন আগে দেখছিলাম যে কলকাতাতেও হয়তো সমুদ্রের জল ঢুকে যেতে পারে যদি এইভাবে পরিবেশ দূষণ চলে। সেটা অতীতকালে তখনও তো পরিবারের পরিবেশের বিভিন্ন চেঞ্জ হয়েছে, সেটা আমরা সবাই জানি। তাই নিশ্চয়ই এমন কোনো বড় বড় বন্যা হয়েছিল যার ফলে
শুধু সেই সময় হরপ্পা সভ্যতার সময় নয়, এর পরবর্তীকালে ইতিহাসেও অনেক সময় দেখা গেছে যে বড় বড় বন্যার ফলে বহু শহরকে মানুষ পরিত্যাগ করেছে, আহ জনসংখ্যা বেড়েছে, কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে মহেঞ্জোদারো যে নগরীর যা আকার সেটাকে বাড়ানো যায়নি, প্রসার করা যায়নি। এবং তার কারণ শ্রমজীবী মানুষের মধ্যে যারা কৃষিজীবী তাদের একটা তাগিদ ছিল কি, যেখানে বন্যা হয় সেখানে থাকা। কিন্তু আবার আবার আরেকটা অংশের চাহিদা ছিল যারা কৃষিকাজ করতো না। বন্যা হলে কি হয়, তখনকার যুগে যেহেতু সার এখনকার মতো কৃত্রিম সার দেওয়া হতো না, বন্যাটা হলে চাষের কাজে সুবিধা হতো সেই সময়। আর বন্যার কারণে এমন হতে পারে অনেক মানুষ তারা বন্যা অঞ্চলগুলো পরিত্যাগ করে শহরে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে, ফলে অতিরিক্ত জনসংখ্যা শহরে বেড়ে যায়, ফলে যে নগরের যে পরিকল্পনা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ধরো হরপ্পা সভ্যতার একটা বড় দিক ছিল কি, গম উৎপন্ন হতো। পরবর্তীকালে গুজরাটের লোথালের কাছে, আলমগীরপুরের কাছে, আরো যত যত দক্ষিণ দিকে আসা যাচ্ছে তত দেখা যাচ্ছে সেইখানে চাল উৎপাদনের প্রচেষ্টা শুরু হচ্ছে। প্রথম দিকে যারা হরপ্পার কৃষক তারা গম উৎপাদক এলাকাতেই বসবাস করতে চাইতো, তার বাইরে যেতে চাইতো না, কারণ সেখানকার যে কৃষিকাজ সে বিষয়ে তাদের অভিজ্ঞতা কম ছিল। এখন গাঙ্গেয় উপত্যকায় ঢুকে গেলে সেখানে কি হয়, গমের থেকে আরো বেশি চাল উৎপন্ন হয়। হ্যাঁ, আর যদি সিন্ধু উপত্যকায় দেখা যায় তাহলে সেখানে আবার বেশি গম উৎপন্ন হয়, তাহলে ওই অঞ্চলের মানুষরা চলে আসতে পারতো এদিকে গাঙ্গেয় উপত্যকার দিকে। তাহলে সেক্ষেত্রে কি হতো, নগরগুলোর চাপ কমে যেত, নতুন নতুন যদি নগর তৈরি করা সম্ভব হতো, মানুষ যদি সরে আসতো যেদিকে ধান উৎপন্ন হয়, তাদের যদি খাদ্য অভ্যাস পাল্টাতে পারতো, তাহলে হয়তো কিছুটা সম্ভব ছিল। কিন্তু গাঙ্গেয় উপত্যকা বা দাক্ষিণাত্যের উপকূল মালভূমি এলাকা তারা এলো, কিন্তু খুব বেশি তারা এলো না। এটা সত্য যে ওই অঞ্চলেও কিন্তু মানুষ ছিল না তা নয়, মানুষ ছিল। তার মানে যখন হরপ্পা সভ্যতা চলছে আমাদের এদিকে, ধরো বাংলার দিকে কোনো মানুষ ছিল না, কি সাউথ দিয়ে কোনো, তাদের সভ্যতাগুলো সেভাবে, তাদেরও সভ্যতা ছিল কিন্তু সেই সভ্যতা এরকম আলোকিত সভ্যতা ছিল না। এখন আর্যরা আসার আগে বহু মানুষ গাঙ্গেয় অঞ্চলে বসবাস করতো, নিম্ন গাঙ্গেয় উপত্যকায় তারা ধান চাষ করতো, তারা হয়তো প্রাক আর্য ছিলেন, এমন হতে পারে। এখন এই যে প্রাকৃতিক বিপর্যয়টা যে হচ্ছে সেটা আটকাবার জন্য লোকে পোড়া মাটির ইট দিয়ে বাড়ি তৈরি করছে। এই যে পোড়া মাটি যখনই করছে, ইট যখন পোড়াতে যাচ্ছে তখন কি হচ্ছে, গাছ কাটতে হচ্ছে, রান্না করার জন্য গাছ কাটতে হচ্ছে, শিল্পের প্রয়োজনে গাছ কাটতে হচ্ছে, ফলে বহু গাছ তারা কেটেছিল। স্বাভাবিকভাবে পরিবেশে তার যে প্রতিক্রিয়া অনেক বেশি হয়েছিল, ফলে বহু অঞ্চল যেখানে আগে বনভূমি ছিল সেগুলো আস্তে আস্তে শুষ্ক মরুভূমি হতে লাগলো। বারবার একই জমিকে বারবার চাষ করা হচ্ছে, জনসংখ্যা যত বাড়ছে, অতিরিক্ত নাগরিক ব্যবস্থায় অতিরিক্ত ফসল ফলাতে হয়, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। ফলে দেখা যাচ্ছে একই জমিতে বারবার চাষ করলে জমির উর্বরতা কমে যাচ্ছে, এই সকল সংকটে তারা পড়ছে। এখন এই যে সমস্যাগুলো যত বাড়ছিল তখন এমন হতে পারে যে হরপ্পা সভ্যতায় যারা পৌর কর্তৃপক্ষ যারা ছিল, যারা শাসন কাজ করতো, তাদের পক্ষে সম্ভব হয়নি যে এই চেঞ্জ গুলোকে আটকানো। ধরো কোনো শহরের উপর যদি সমুদ্রের জল ঢুকে যায় হঠাৎ করে প্রাকৃতিক পরিবেশের ফলে, তখন শুধু একটা পৌর কর্তৃপক্ষ সেটাকে কি আটকাতে পারবে? পারবে না। দেখা যাচ্ছে যে ক্রমশই মহেঞ্জোদারোতে যে নগর স্থাপত্য সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল একটা নগর, তারপরে মানুষ যে কোনো জায়গায় বাড়ি তৈরি করে ফেলছে, রাস্তার ভেতরে বাড়ি উঠে চলে আসছে। বুঝে যাচ্ছে অতিরিক্ত জনসংখ্যার চাপে যে নাগরিক সিস্টেম, এই নাগরিক সিস্টেমকে আর বজায় রাখা যাচ্ছে না। এবারে শুধু নাগরিক সিস্টেম কেন বলবো, যে কৃষি ক্ষেত্র কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। এটা একটা বড় কারণ হলো তারা যদি গাঙ্গেয় অঞ্চলে শিফট হতো তাহলে হয়তো তাদের এই সমস্যাটা থাকতো না। তারা যদি ধান চাষের জন্য, ধান চাষের প্রতি তাদের অনুরক্তি থাকতো, তাহলে বহু মানুষ গাঙ্গেয় অঞ্চলে চলে আসতে পারতো। কিন্তু সেটা না আসার ফলে ওই গম যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে।
আর একটা কথা কি, গাঙ্গেয় উপত্যকা এলে তাদের যেটা বেশি সুবিধা হতো, তারা লোহার সঙ্গে পরিচিত হয়ে যেত, কারণ বিহারের দিকে প্রচুর লোহা পাওয়া যায়। এবার তারা যে কৃষি উৎপাদন করছে সেখানে তারা লোহার ব্যবহারটা করতে পারছে না, ফলে লোহার ব্যবহার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কৃষি উৎপাদনকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ লোহার লাঙল আর তামার লাঙলের মধ্যে একটা বিরাট ফারাক আছে, বা পাথরের লাঙলের মধ্যে। লোহা যখন থেকে আবিষ্কার হলো, কৃষি ক্ষেত্রে একটু বিপ্লব ঘটে গেল, কিন্তু হরপ্পাবাসীরা যেহেতু লোহার ব্যবহারটা জানতো না, ফলে তারা কৃষিটাকে সেইভাবে যেটা বিকশিত করার প্রয়োজন ছিল সেভাবে বিকশিত করতে পারেনি। এবং হরপ্পিয়াররা ধাতুর ব্যবহার জানতো, জানতো না তা নয়, কিন্তু সেটা একটা অর্থনীতিকে চালাতে গেলে যে পরিমাণ জ্ঞানের, ধাতু জ্ঞানের প্রয়োজন হয়, সেরকম জ্ঞান তাদের ছিল না। অর্থাৎ ওই সময় মেসোপটেমিয়া বা অন্যান্য অঞ্চলের মানুষ, তারা ধাতুবিদ্যার ক্ষেত্রে যতটা এগিয়ে ছিল, হরপ্পাবাসীদের সেই জ্ঞানটা কম ছিল, ফলে কারিগরি বা বিজ্ঞানের দিক থেকে তারা তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। আর কারিগরি বিদ্যা বা তৎকালীন বিজ্ঞানের ক্ষেত্রে যদি তারা বেশি এগিয়ে থাকতো, তাহলে এই কৃষিকাজটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারতো। আর কৃষিকাজটাকে যদি বাঁচিয়ে রাখতে পারতো, সেটাকে যদি উন্নতি ঘটাতে পারতো, তাহলেই কিন্তু নাগরিক জীবনকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়। যদি কৃষিকাজ ধ্বংস হয়ে যায় তাহলে সম্ভব হয়। আর একটা জিনিস হচ্ছে, দেখা যায় যে লাঙল, কাস্তে, নিড়ানি এগুলো যা হয়েছে বেশিরভাগই পাথর বা কাঠের, তামা, ব্রোঞ্জের। এইগুলো দিয়ে একটা টোটাল অর্থনীতিকে, কৃষি অর্থনীতিকে চালানো তো সম্ভব নয়। আর ওই যেটুকু আমরা ধাতুবিদ্যা এগুলো দেখি, কিছু শৌখিন চাহিদা, যেগুলো বড় লোক মানুষের চাহিদা, এই সকল জিনিস তারা তৈরি করছে। কিন্তু বিরাট অংশের মানুষের হাতে অর্থনীতিকে চালাবার জন্য যে সকল যন্ত্রগুলো, যে সকল মেশিনারি, যে সকল মেশিন এগুলো তৈরি করার দরকার ছিল, সেগুলোই উন্নত কারিগরি বিদ্যা কিন্তু সেই সময় দেখা যাচ্ছে না। সেইগুলোর ক্ষেত্রে যেন রক্ষণশীল হরপ্পার মানুষ। এটা সভ্যতাকে অনেকটাই কি করে দিচ্ছে, ভেতর থেকে ফাঁকা করে দিচ্ছে, যা দিয়ে আর সভ্যতাটাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না। আরেকটা হচ্ছে, একটা সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয় কি, যদি নাগরিক সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে একটা বড় প্রয়োজন ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটানো। এটা আমরা তো দেখেইছি, আগে তোমরা ভিডিওতে দেখবে যেখানে আলোচনা করেছি, হরপ্পাবাসীরা ব্যবসা বাণিজ্য করতো। কারণ শিল্পকে বাড়াতে গেলে এমন অনেক জিনিস পাওয়া যায় যেটা স্থানীয় ক্ষেত্রে পাওয়া যায় না, সেটা বাইরে থেকে নিয়ে আসা হয়। এর জন্য দূরপাল্লার বাণিজ্য বিকাশ ঘটানো দরকার ছিল। এটাও সত্যি যে হরপ্পা সভ্যতা দূরপাল্লার বাণিজ্য ছিল বলেই হয়তো হরপ্পা সভ্যতার বিকাশ লাভ করেছিল। কিন্তু 500 বৎসরের অধিক এই সভ্যতা টিকে ছিল, এটাও আবার সত্যি। কিন্তু সেটাকে আরো এগিয়ে নিয়ে যাও, একটা সময় কি হয়, এই সিস্টেমগুলোর মধ্যে একটা সীমাবদ্ধতা চলে আসে। আমরা কি দেখি, এত বড় ব্যবসা বাণিজ্য সব দিকে চলছে, একটা করোনা এসে গোটা বিশ্বের অর্থনীতিকে পুরো ধূলিসাৎ করে দিল, একটা ভাইরাস। অর্থাৎ এই যে একটা হাজার হাজার বছরের সভ্যতা, তাতে যে কোনো সময় একটা বড় বিপর্যয় এলে সেটাকে বাঁচাবার জন্য যে ডেভেলপমেন্টের প্রয়োজন, যদি সমান তালে সেই ডেভেলপমেন্টটা না ঘটানো যায়, তাহলে কি হয়, সেই সংকটটাকে দূর করা যায় না। ফলে আস্তে আস্তে আহ, দেখা যায় যে বৈদেশিক বাণিজ্য বা হরপ্পা রাষ্ট্র ব্যবস্থা বা বণিক শ্রেণী, এরা নিশ্চয়ই দুর্বল হয়ে পড়েছিল। এটা তো সম্ভব হয়, জাপানে একটা সময় বিরাট উন্নতি হয়েছিল, তারা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মানে অর্থনীতির দিক থেকে তারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পরে, পরে জাপানের জায়গাটা চীন দখল করে নিল। আবার চীনে এখন সংকট তৈরি হচ্ছে, কি হবে বলা যায় না। বিভিন্ন ইংল্যান্ডের একটা সময় কত রাজত্ব ছিল, পরে সেইটা তাদের ধ্বংস হয়ে গেল। অতএব হরপ্পা সভ্যতাও সময়ের তালে তালে তাদেরকে যেভাবে চেঞ্জ করা দরকার ছিল, সেই চেঞ্জটা তারা করতে পারেনি। রাষ্ট্রের সম্পদ কমতে থাকে, উৎপাদন ব্যবস্থা ক্রমশই ব্যাহত হতে থাকে, গ্রামীণ জনতা আরো বেশি গরিব হয়ে যায়, শহরের মানুষ শহর ত্যাগ করে গ্রামের দিকে যাত্রা করে। এইভাবে যে হরপ্পা সভ্যতার পতন ঘটবে সন্দেহ নেই। আরেকটা কি বলতো, যে কোনো সভ্যতাকে বিপর্যয়ের হাত থেকে টিকিয়ে রাখতে গেলে তাকে অনেক বেশি সৃজনশীল হতে হয়। এই যে আমেরিকা সারা পৃথিবীতে এখনো রাজত্ব করে যাচ্ছে, এর কারণ আমেরিকা অত্যন্ত সৃজনশীল। তার কারণ সৃজনশীল এই অর্থে, ধরো এই যখন সমস্ত কিছু বিপর্যস্ত করোনায়, তখন সবকিছু কোথায় চলছে, ইন্টারনেটে। এই যে ইন্টারনেট থেকে শুরু করে নতুন নতুন টেকনোলজি, তোমার গুগল থেকে শুরু করে সবকিছু, এগুলো এখন দাপটকে দেখাচ্ছে, তাকে দেখাচ্ছে আমেরিকা, চীন। দেখো সারা পৃথিবীতে এখন সব থেকে ধনী কোন দুটো দেশ, আমেরিকা এবং চীন। স্বাভাবিকভাবে
নতুন কিছু তৈরি করা, এই যে সৃজনশীলতা কোনো সভ্যতাকে টিকিয়ে রাখতে পারে। এখন আমেরিকা এই কারণেই নাম্বার 1 রাষ্ট্র হিসেবে টিকে আছে, তাদের যে গবেষণার মান। কিন্তু এই দিক থেকে দেখা যায় যে তারা ডেভেলপ করতে পারেনি। তারা ডেভেলপ করতে পারেনি, হয়তো এমন ছিল, হয়তো ধর্ম কিছুটা দায়ী ছিল। ধর্ম অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সৃজনশীলতায় বাধা দেয়। কারণ ধর্ম যখন চলে, সেই সঙ্গে সঙ্গে ধর্ম শুধু মানুষকে ত্যাগ ধর্মে দীক্ষিত করে, সেটা তো ভিন্ন কথা, মানুষের মনস্তত্ত্বকে আরো উন্নত করে, সেটাও আলাদা কথা। কিন্তু সঙ্গে সঙ্গে কিছু ধর্ম ব্যবসায়ী তৈরি হয়ে যায়, যারা নিজেদের ক্ষমতাটাকে বজায় রাখার জন্য রাষ্ট্রকে করায়ত্ত করে, সবকিছু করায়ত্ত করে, এবং তারা কোনো কিছু চেঞ্জ ঘটাতে দিতে চায় না, তাদের যাতে আধিপত্য নষ্ট না হয়ে যায়। তাই যে কোনো দেশ ধ্বংস হওয়ার পিছনেও কিন্তু ধর্ম অনেক বড় ভূমিকা নেয়। ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় গোঁড়ামি অনেক বেশি ভূমিকা নেয়, তারা অনেক বেশি যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যায়। সুতরাং সেটা একটা কারণ। এবং বারবার যখন দেখা যাচ্ছে যে মৃৎপাত্রগুলো, সিম্পল একটা মৃৎপাত্রের কথা বলি, সেটাও যখন হাজার হাজার বছর ধরে দেখা যাচ্ছে একই রকম, তা আমরা কি দেখি, সবকিছু কত দ্রুত চেঞ্জ হয়ে যায়। একটা মোবাইল ফোন প্রতিনিয়ত আপডেট করতে হয়, নাহলে সেটা টিকিয়ে রাখা যায় না। তেমনি হরপ্পাবাসীদের যেটা প্রয়োজন ছিল, সময়ের তালে তালে নিজেদেরকে আপডেট করা। কিন্তু তাদের ব্যবহৃত দ্রব্যগুলো দেখা যাচ্ছে, যে সকল যন্ত্র তারা ব্যবহার করছে, মৃৎপাত্র নির্মাণের কৌশল তারা যে ব্যবহার করছে, সব একই টাইপের। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, সমাজটা ছিল শ্রেণী বিভক্ত। একটা শ্রেণী বিভক্ত সমাজে কিছু লোক সব সুবিধা পাচ্ছে, আর বিরাট অংশের মানুষ আর্থিক দিক থেকে দুর্বল। এই ধরনের সমাজ অবস্থাকে কিন্তু টিকিয়ে রাখা যায় না। যখন মনোপলি চলে আসে, যখন মানুষের কাছে তাদের জায়গা, যে বড় হওয়ার জায়গাটাকে কমিয়ে দেওয়া হয়, তখন কি হয়, সেটা স্থবির হয়ে যায়, সেই সমাজটা বেশি দিন এগিয়ে চলতে পারে না। তো এইভাবেই বিভিন্ন দিক দিয়ে হরপ্পা সভ্যতার যে পতন, সেগুলো ঘটেছিল। তবে যাই হোক, এই তো বিভিন্ন অনুমান আমরা করতে পারি যে হরপ্পা সভ্যতার পতন কিভাবে হয়েছিল। তবে একজন ঐতিহাসিক হুইলার যেটাকে বলছেন যে হরপ্পা সভ্যতার পতনের একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে বৈদেশিক আক্রমণ। তা এরকম মহেঞ্জোদারোয় কিছু কিছু 6টা নমুনা তিনি দেখিয়েছেন, যেখানে অস্বাভাবিক মৃত্যুর কিছু দৃষ্টান্ত তিনি তুলে ধরছেন। এবং কিছু কিছু কঙ্কাল পাওয়া যাচ্ছে, যেখানে বোঝা যায় যে বিশ্লেষণ করে আঘাতের দ্বারা তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু এটাও সত্যি কথা যে ধরো এটা সত্যি হতে পারে যে কোনো একটা শহর আক্রান্ত হচ্ছে, তখনকার যুগের মারণাস্ত্র তো এখনকার মতন ছিল না, ফলে মানুষকে মারাও ছিল কঠিন। গণহত্যা জিনিসটা এখনকার মতন এত বড় হারে হতো না। ফলে কোনো একটা জাতি বাইরে থেকে এসে যে একটা গোটা সভ্যতাকে, এত বড় সহস্র মাইল বিস্তৃত যে সভ্যতা, সেটাকে ধ্বংস করে দেবে তা নয়। হয়তো কোনো কোনো জায়গায় এটা হয়েছিল, এটাও সত্যি কথা। আবার এমনও হয়েছিল, যেমন হ্যাঁ উল্লেখ্য, যেমন আহ পুর মানে হচ্ছে কি নগর, আবার দেবতাদের রাজা ইন্দ্রের নাম হচ্ছে পুরন্দর, নগর ধ্বংসকারী। অর্থাৎ এ থেকে অনেকে মনে করেন যে হয়তো এই কারণেই, যেহেতু হরপ্পা সভ্যতাকে ধ্বংস করেছিল আর্যরা, এবং সেটা একটা গৌরবজনক ব্যাপার বলে তারা মনে করতো, এই কারণেই তারা হয়তো পুরন্দর নাম দিয়েছিল, এটাও হতে পারে। কিন্তু আসল ব্যাপার হলো যে কোনো একটা সভ্যতাকে যে যে কোনো একটা কারণে ধ্বংস হয়ে যাবে তা হয় না, কারণ সভ্যতাটা একটা বিরাট বড় আকারের। একই সঙ্গে জলবায়ুগত কারণও থাকতে পারে, বহিরাগত আক্রমণের তত্ত্ব যে সম্পূর্ণ বেঠিক এমন দাবিও করা যায় না। হয়তো এমন, এটাই হয়তো বলা যুক্তিসম্মত হবে যে যেহেতু সভ্যতার আকার ছিল বড়, তাই কোনো একটা কারণে এই সভ্যতার পতন হয়েছিল তা বলা যায় না। বহু জায়গায় বিভিন্ন কারণে এই সভ্যতার পতন হয়েছিল। তোমাদের অসংখ্য ধন্যবাদ।